হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে ভৌত বিজ্ঞানের 7 নাম্বার সিরিজ, অ্যাকচুয়ালি কেমিস্ট্রির, ঠিক আছে, কেমিস্ট্রির এটা 7 নাম্বার সিরিজ। আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি সিরিজটা আমি ভৌত বিজ্ঞান নামেই চালাচ্ছি। তো কেমিস্ট্রি এটা এই সিরিজে আজকে ধাতু যৌগ, ঠিক আছে, ধাতু বা ধাতব যৌগ সম্বন্ধে আলোচনা করবো। যেমন বেকিং পাউডার পাওয়া যায় বা বেকিং পাউডারের আসল নাম কি, ঠিক আছে, কোনটা অ্যান্টাসিডের প্রধান উপাদান, ছুরি দিয়ে সহজেই কাটা যায় কোন ধাতু, এই ধরনের জিনিসপত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব, যেগুলো সম্পূর্ণটাই থাকছে কিন্তু তোমাদের PYQ আকারে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন আনসার আকারে। থিওরি প্লাস MCQ একসঙ্গে থাকছে বাইলিঙ্গুয়ালি। তোমরা জানো রেগুলার রাত 8টা থেকে আমাদের এই ধরনের ভিডিওগুলো রেলওয়ে স্পেশাল কিন্তু যাচ্ছে। আপকামিং ALP, NTPC, গ্রুপ ডি টেকনিশিয়ান সহ সমস্ত রকম রেলওয়ে ছাড়াও আমাদের SSCর বা PSCর সমস্ত পরীক্ষাতে কিন্তু এগুলো সমানভাবে ইম্পর্টেন্ট, ঠিক আছে। যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। জিএ অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও রেগুলার সকাল 7টা থেকে আমাদের থাকছে। দেখো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এক এক দিন এক এক রকমের থাকছে। ইংলিশের স্পেশাল ভিডিও সন্ধ্যে 7টা থেকে থাকছে। সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টা থেকে, ঠিক আছে, এটা কিন্তু রেলওয়ে স্পেশাল যাচ্ছে। এবং ম্যাথ, GI এটা লাইভ থাকছে রাত 10টা থেকে, সম্পূর্ণটাই বাইলিঙ্গুয়ালি। ওকে, চলে আসো আজকের 1 নাম্বার কোয়েশ্চেন। NTPC দেখো 2021-এ আসে, বলছে সোডিয়াম একটি প্রতিক্রিয়াশীল ধাতু, মানে সোডিয়াম খুব অ্যাক্টিভ মৌল, ঠিক আছে, বিশেষ করে সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে খুব তাড়াতাড়ি, ঠিক আছে, যা খোলা রাখলে ড্যাশের সাথে বিক্রিয়া করে আগুন ধরতে পারে, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন নাকি ফসফরাস। সঠিক উত্তর হয়েছে এটা অক্সিজেনের সহযোগে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে খোলা বাতাসে রাখলে কিন্তু আগুন ধরে যায়, ঠিক আছে। এটা কি করা হয়, এই সোডিয়ামকে মাথায় রাখো কেরোসিনে ভিজিয়ে রাখা হয়, ঠিক আছে, কেরোসিনে ভেজানো হয়, বোঝা গেল। যখন সংরক্ষণ করা হয় তখন কেরোসিনে সংরক্ষণ করা হয়। দেখো, সোডিয়াম সাধারণত বাতাসের সাথে বেশ প্রতিক্রিয়াশীল এবং বিক্রিয়াটি বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের উপাদানের একটি ফাংশন, মানে জলীয় বাষ্পের সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলতে পারে, ঠিক আছে। চলে আসো কোশ্চেন নাম্বার 2, RRB NTPC তে আসা। দেখো, বলেছে পিঁপড়ের কামড় দ্বারা ইনজেকশন দেওয়া ফর্মিক অ্যাসিডের প্রভাবকে নিরপেক্ষ করতে নিম্নলিখিত কোনটি ব্যবহার করা হয়। আমরা এখান থেকে এই প্রশ্নটা করার আগে একটা জিনিস ইনফরমেশন জেনে নাও, সেটা হচ্ছে পিঁপড়ের হুলে, ঠিক আছে, পিঁপড়ের হুলে কি অ্যাসিড থাকে, এখানে কিন্তু থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড। কোন ফলে কোন অ্যাসিড থাকে বা কোথায় কোন অ্যাসিড থাকে এই জিনিসগুলো একবার করে আমাদের জেনে নিতে হবে, এটা একটা। সেকেন্ড হচ্ছে আপেল, যদি বলি আপেলে কি অ্যাসিড থাকে, আপেলে থাকছে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে, আপেলে থাকছে ম্যালিক অ্যাসিড। তারপর হচ্ছে গিয়ে তোমার 3 নম্বরে চলে আসো, তোমার তেঁতুল, তেঁতুলে কি থাকছে, তেঁতুলে থাকছে টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড থাকছে, ঠিক আছে। 4 নাম্বার লেবুতে কি থাকে, লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড থাকে, বোঝা গেল। তো এই জিনিসগুলো আমাদের থাকছে, বোঝা গেল। তারপরে তোমার টমেটোতে টার্টারিক অ্যাসিডও থাকে, ঠিক আছে, টমেটোতে আবার অক্সালিক অ্যাসিডও থাকে, ঠিক আছে, অক্সালিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে টমেটো, টমেটোতে কি থাকে, অক্সালিক অ্যাসিড। এগুলোকে নোট ডাউন করে নিও, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এই কোশ্চেনটা আমাদের কি বলেছে, পিঁপড়ের কামড় দ্বারা, মানে পিঁপড়ের হুলে যে ফর্মিক অ্যাসিড থাকে, ফর্মিক অ্যাসিডের প্রভাবটাকে কাটাতে নিচের কোনটা ব্যবহার করা হয়। ফর্মিক অ্যাসিডের প্রভাব কাটাতে দেখো সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়, ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করা হয়। তো আর্দ্র সোডিয়াম বাইকার্বনেট, যেটাকে বেকিং সোডা বলা হয়, ঠিক আছে, এইরকম এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় বারবার করে আসে যে বেকিং সোডার অরিজিনাল নাম কি, ঠিক আছে, বেকিং সোডার অরিজিনাল নাম কিন্তু সোডিয়াম বাইকার্বনেট। এটা দিয়ে পিঁপড়ের হুলের প্রভাবকে নিরপেক্ষ করা যায়, বোঝা গেল। 3 নম্বরের কোশ্চেন চলে আসো, বলেছে RRB NTPC তে আসা, এটাও বেকিং পাউডারের, এটা কিন্তু বেকিং সোডা না, বেকিং পাউডার, বেকিং সোডা বেকিং পাউডার আলাদা জিনিস। বেকিং পাউডারের যে উপাদানগুলো থাকে সেই উপাদানের নাম কি কি। বেকিং পাউডারের উপাদান হচ্ছে অপশন নাম্বার সি, সোডিয়াম থাকে, হাইড্রোজেন থাকে, কার্বন থাকে এবং অক্সিজেন থাকে, এবং এর সংকেত হচ্ছে NaHCO3, ঠিক আছে, NaHCO3। 4 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে সোডিয়াম যৌগটির নাম দিতে বলেছে,
যা স্থায়ীভাবে জলের কঠোরতা দূর করতে, মানে জলের হচ্ছে কি হার্ডনেস যে ব্যাপারটা থাকে সেটা দূর করতে ব্যবহার করা হয়। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাচ্ছে কি সোডিয়াম কার্বনেট। ঠিক আছে, সোডিয়াম কার্বনেট। দেখো আরআরবি গ্রুপ ডিতে আসা পরেরটাও, নিচের কোনটি অ্যান্টাসিড, অ্যান্টাসিড মানে যেগুলো অম্বল গ্যাসের ট্যাবলেটগুলো ব্যবহার করা হয়, তো নিচের কোনটি অ্যান্টাসিডের প্রধান উপাদান? সাধারণ লবণ, ক্যালসিয়াম সালফেট, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম কার্বনেট। তো সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, NaHCO3, বা এটাকে কিন্তু সোডিয়াম বাইকার্বনেটও বলা হয়, এটাকে বেকিং সোডাও বলা হয়। বোঝা গেল তিনটে একই জিনিস, বেকিং সোডাও যা, সোডিয়াম বাইকার্বনেট তাই, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও তাই। এটা অ্যান্টাসিডের প্রধান উপাদান। 6 নম্বর কোশ্চেনে চলে আসো, আরআরবি ALP তে আসা, বলেছে বেকিং সোডা কি বেকিং পাউডারের সাথে রাসায়নিকভাবে আলাদা? এবার এটার মধ্যে কোনটা উত্তর? এই যে এই প্রশ্নটা কিন্তু ভিভিএ প্রচুরবার আসে, মানে বিভিন্ন রকম আসে, বেকিং সোডা দিয়েও প্রশ্ন আসে, বেকিং পাউডার দিয়েও প্রশ্ন আসে, এদের সংকেতের ওপর প্রশ্ন আসে, এদের উপাদানের ওপরও প্রশ্ন আসে, এই দুটো জায়গা থেকে খুব আসে। ঠিক আছে, আমাদের কিন্তু পড়াশোনাটা পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে করতে হবে। হ্যাঁ, যে জিনিসগুলো বেশি আসে আমাদের সেই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। এই জন্যই আমি PYQ নিয়ে বেশিরভাগ আলোচনা করি বা PYQ এর উপর জোর দিই, এইগুলো বারবার করে আসছে। তো এটার উত্তর হয়ে যাচ্ছে যে অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডা রাসায়নিকভাবে আলাদা। বেকিং সোডাটা কি জিনিস? এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, বেকিং সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর বেকিং পাউডার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। ঠিক আছে, এটা শুধুমাত্র সোডিয়াম বাইকার্বনেট, আর এটা সোডিয়াম বাইকার্বনেটের সঙ্গে টার্টারিক অ্যাসিডের মিশ্রণ। বোঝা গেল কি বললাম? দেখো বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট নামেও পরিচিত। সোডিয়াম বাইকার্বনেট একটি অজৈব যৌগ, একে মিষ্টি সোডা বা খাবার সোডা নামেও বলা হয়, সোডিয়াম বাইকার্বনেট। তাহলে খাবার সোডার অপর নাম, এই জায়গা থেকে আরেকটা জিনিস জেনে রাখো, খাবার সোডাকে বলা হয় কি সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট মানে খাবার সোডা। বোঝা গেল? বেকিং সোডার আণবিক সূত্র, বেকিং সোডা এটা হচ্ছে NaHCO3, আর এটার ইউপ্যাক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল, বারবার করে আসে। 7 নম্বর কোশ্চেনে চলে আসো, এলপিতে আসা, বলেছে কার্বনের সম্পত্তি হ্রাস করে, কার্বনের সম্পত্তি মানে কার্বনের যেটা বিশেষত্বটা আছে সেটাকে হ্রাস করে নিচের কোন ধাতু পাওয়া যায় না? ঠিক আছে, which of the following metals cannot be obtained by reducing property of carbon, কার্বনের প্রপার্টি হ্রাস করে নিচের কোনটা পাওয়া যায় না? এটা হচ্ছে সোডিয়াম, সোডিয়ামের সঙ্গে কার্বনের ওরকম ভাবে কোনো মিল নেই। দেখো তামা, লোহা, দস্তা মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এগুলি আকরিকগুলিতে বিভিন্ন কপার, পাইরাইটিস, হিমাটাইট, জিঙ্ক সালফেটের আকারে পাওয়া যায়, মানে এগুলোর মধ্যে কার্বন মিশে রয়েছে, সোডিয়ামের মধ্যে কোনো কার্বন মিশে নেই। 8 নম্বর কোশ্চেনে চলে আসো, কস্টিক সোডা এর রাসায়নিক নাম, কস্টিক সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডকে কস্টিক সোডা বলে, প্রচুরবার আসে পরীক্ষায় এই জায়গাগুলো থেকে কোশ্চেন। হোয়াট ইজ কস্টিক সোডা? ছুরি দিয়ে সহজেই কাটা যায় হচ্ছে সোডিয়াম, সোডিয়াম মনে রাখতে হবে, ছুরি দিয়ে সহজেই কাটা যায়, এটাকে কেরোসিনে ভিজিয়ে রাখা, অনেকটা রবারের মতো পদার্থ। ঠিক আছে, চলে আসো 10 নম্বর কোশ্চেন, কেরোসিন তেলে কোন ধাতু? আবার সেই জিনিস, কেরোসিন তেলে সংরক্ষণ করা আমি প্রথমেই বলে দিয়েছি, এটা হচ্ছে আমাদের সোডিয়ামকে কেরোসিন তেলে কিন্তু সংরক্ষণ করা হয়, বাতাসে রাখলে বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে আগুন ধরে যায়। 11 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে নিচের কোন ধাতুটি জ্বালানোর সময় হলুদ বর্ণ ধারণ করে? সোডিয়াম, পটাশিয়াম, বেরিয়াম নাকি ক্যালসিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম, সোডিয়ামকে জ্বালানোর সময় হলুদ রঙের হয়ে যায়, একদম হলুদ হয়ে যায়। বোঝা গেল? সোডিয়াম একটি রাসায়নিক উপাদান, এটি পর্যায় সারণীর প্রথম গ্রুপে অবস্থান করে, প্রথম গ্রুপ মানে এই যে এই জায়গা থেকে প্রথম যখন পর্যায় সারণীটা যেখানে শুরু হচ্ছে তো এইখানে কিন্তু সোডিয়াম থাকে। বোঝা গেল কি বললাম? মানে হচ্ছে কি এস ব্লক এলিমেন্টের মধ্যে, এস ব্লক এলিমেন্টের মধ্যে কি থাকে বলো? সোডিয়াম থাকে। তো এটা নিয়ে আমি আলাদা একটা চার্ট বানিয়ে দেবো কোনটা কোনটা কাজে লাগে আমার। ঠিক আছে, এটি ধাতু, এই গ্রুপে ধাতু বিদ্যমান, ধাতুগুলো সব এই গ্রুপের মধ্যে সব ধাতুগুলো থাকে। সোডিয়াম ধাতব পরমাণু একটি ইলেকট্রন হারিয়ে সহজেই সোডিয়াম আয়ন গঠন করতে পারে, মানে Na+ হয়ে যেতে পারে। কি করে? একটা ইলেকট্রন ছেড়ে দিলেই হচ্ছে পজিটিভ হয়ে যায়, সেটাই কথাই বলেছি। 12 নম্বর কোশ্চেন চলে আসো, বলেছে কেমিক্যাল নেম অফ সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট নাকি সোডিয়াম কার্বনেটের সংকেত? সোডিয়াম কার্বনেটের সংকেত হচ্ছে Na2CO3, Na2CO3।
সোডিয়াম কার্বনেটকে ওয়াশিং সোডাও বলা হয়। সোডিয়াম কার্বনেটের আরেক নাম কি? ওয়াশিং সোডা, কাপড় কাচা সোডা। হ্যাঁ, এটাকে এরকম বলা হয়, কাপড় কাচা সোডা। ঠিক আছে, এর জলীয় দ্রবণটা হচ্ছে ক্ষারীয় এবং সাধারণটা হচ্ছে এটা একটা অজৈব লবণ এবং এর সংকেত হচ্ছে Na2CO3 ডট, এখানে কমা না, এটা ডট 10H2, মানে এর মধ্যে 10 অণু জল মিশে থাকে। বুঝা গেল? 13 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে নিচের কোনটি পাওয়া যায়? ঠিক আছে, নিচের কোনটি পাওয়া যায়, নিচের কোনটি পাওয়া যায় এরকম হবে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ, NaOH পাওয়া যাচ্ছে, হাইড্রোজেন পাওয়া যাচ্ছে আর ক্লোরিন পাওয়া যাচ্ছে। যখন NaCl এর জলীয় দ্রবণে কারেন্ট যায়, NaCl মানে খাদ্য লবণ, লবণের জলীয় দ্রবণে সোডিয়াম ক্লোরাইড মানে NaCl, এর মধ্যে দিয়ে যদি তুমি কারেন্ট পাঠাও তাহলে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছ এবং তার সঙ্গে হাইড্রোজেন আর ক্লোরিন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, 14 নম্বরে চলে আসো, RRB ALP তে আসা। বলেছে সোডিয়াম ক্লোরাইডের জলে তৈরি দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে কি হবে? সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হলে সেটা কি হবে? তো একটু আগেই বললাম, আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড মেন উৎপন্ন হবে, তার সঙ্গে সঙ্গে ক্লোরিন এবং হচ্ছে হাইড্রোজেনও উৎপন্ন হবে। ঠিক আছে, এর সঙ্গে ক্লোরিন আর হচ্ছে হাইড্রোজেনও তৈরি। 15 নম্বর কোশ্চেনে চলে আসো, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত কি হয়? HCl, এটাকে হাইড্রোজেন ক্লোরাইডও বলা হয়, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলা হয়। এর সঙ্গে সোডিয়াম কার্বনেটের যদি তুমি বিক্রিয়া ঘটাও, এর সঙ্গে সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, তাহলে এর সঙ্গে Na2CO3 এর বিক্রিয়া ঘটালে কি হবে বলেছে, কি উৎপন্ন হবে? এর সঙ্গে বিক্রিয়া ঘটালে হচ্ছে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, মুক্ত কার্বন ডাই অক্সাইড এখান থেকে পাওয়া যায়, আরো যৌগ তৈরি হয় আর তার সঙ্গে সঙ্গে কার্বন ডাই অক্সাইড মুক্ত হয়ে যায়। ঠিক আছে, এরপর 16 নম্বর কোশ্চেনে চলে আসো, দেখো ALP তে আসা, RRB ALP, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, সোডিয়াম হাইড্রোজেন, যেটার ওই ইউপ্যাক নামটা দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোজেন NaHCO3। ঠিক আছে, NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উত্তপ্ত করলে কোন গ্যাস নির্গত হয়? এটা উৎপন্ন করলে আমাদের কি হবে? এখান থেকেও কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়ে যায়। ঠিক আছে, 17 নম্বর কোশ্চেনে চলে আসবে, নিচের কোনটি ল্যাটিন নাম ন্যাট্রিয়াম, নিচের কোনটির ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম? লিথিয়াম RRB গ্রুপ ডিতে আসে। এটা কিন্তু ইনফরমেটিভ কোশ্চেন, যদি তুমি না জানো, মানে বিষয়টা যদি মুখস্থ না থাকে পারা যাবে না। লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম নাকি পটাশিয়াম? সঠিক উত্তর হয়ে যাচ্ছে সোডিয়াম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি? ন্যাট্রিয়াম। বোঝা গেল? 18 নম্বর কোশ্চেন চলে আসো, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি প্রকৃতিতে মুক্ত উপাদান হিসাবে পাওয়া যায় না? সোনা, রূপা, প্ল্যাটিনাম নাকি সোডিয়াম? তো পাওয়া যায় না হচ্ছে কতটা বলো? এখানে হচ্ছে মুক্ত রূপে পাওয়া যায় না, এটা হয়ে হচ্ছে সোডিয়াম। সোডিয়ামকে কিন্তু মুক্ত রূপে পাওয়া যায় না, বিভিন্ন কার্বনেট লবণ হিসাবে পাওয়া যায়, Na2CO3 হিসাবে পাওয়া যায়, NaCl হিসাবে পাওয়া যায়, NaNO3 হিসাবে পাওয়া যায়, কিন্তু সরাসরি সোডিয়াম পাওয়া যায় না। 19 নম্বর কোশ্চেনে চলে আসো, বলেছে অক্সিজেনের সংস্পর্শে আসা রোধ করতে, মানে অক্সিজেনের সংস্পর্শে যাতে না আসে তার জন্য সোডিয়াম ধাতুকে কি করা হয়? কেরোসিনে ভিজিয়ে রাখা হয়, আগেই বললাম, তাকে NTPC তে আসা। দেখেছো বিভিন্ন রকম শিফটে, দেখো 2016 থেকে শুরু করে পুরো 2022 অবধি এই জায়গা থেকে আমি কোশ্চেনগুলো তুলেছি, রিপিট করেছে কতবার। ঠিক আছে, এটা কেরোসিনে ভিজিয়ে রাখা, এটা তো বললামই। লাস্ট কোশ্চেন, আজকে 20 নম্বর কোশ্চেন দেখে নাও। বলেছে ওয়াশিং সোডা ব্যবহার করা যেতে পারে কোথায়? ওয়াশিং সোডা ব্যবহার করা যেতে পারে শক্ত জলকে নরম করতে। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে জলের হার্ডনেস দূর করতে ব্যবহার করা যেতে পারে ওয়াশিং সোডা। বোঝা গেল? এই তো রেগুলার রাত 8টা থেকে এইরকম ভিডিও তোমরা পাচ্ছ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি অল্টারনেটিভ ডেজ করে থাকছে। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হওনি, অবশ্যই নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম লিঙ্কের সঙ্গে জয়েন হয়ে যাও সমস্ত ভিডিও PDF নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো করে পড়ো। বি সাকসেসফুল ইন ইউর লাইফ।